দর্শক, অন্তর্বর্তীকালীন সরকার বলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির কাঠামো কেমন হবে। অবশ্য বড় রাজনৈতিক দলগুলো এরই মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের ছাত্র রাজনীতির কার্যক্রম চালিয়েই যাচ্ছে। আগামী মাসেই দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতেও হতে যাচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। সব মিলিয়ে বাংলাদেশের আগামী রাজনীতিতে ছাত্র রাজনীতির ভূমিকা কেমন হবে তাই নিয়ে আজকের দেশ ভাবনা এই মুহূর্তের বাংলাদেশে একটু আলোচনা করতে চাই। আজ বিষয় ঠিক করেছি ছাত্র রাজনীতি এবং নতুন বাংলাদেশ। আলোচনার জন্য স্টুডিওতে আমাকে দুজন সময় দিয়েছেন। আমার সঙ্গে রয়েছেন আজিজুল বারী হেলাল, যিনি বর্তমানে বিএনপি অর্থাৎ বড় রাজনৈতিক দল তার তথ্য সম্পাদক, একই সঙ্গে সাবেক সভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল। আপনাকে স্বাগত জানাচ্ছি আজিজুল বারী হেলাল। এবং একই সঙ্গে আমার সঙ্গে রয়েছেন একদম মাঠে রাজনীতি করা মানুষ শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি ছাত্র ইউনিয়ন। আপনাকেও স্বাগত জানাচ্ছি দেশ ভাবনায় এই মুহূর্তের বাংলাদেশে। প্রথমে একটু হেলাল ভাই আপনার কাছেই জানতে চাই যে এই মুহূর্তের ছাত্র রাজনীতি আপনি কেমন দেখছেন? আপনি তো একদম মাঠ পর্যায়ে অর্থাৎ তৃণমূলের ছাত্র রাজনীতি করা মানুষ। যেহেতু আজ আমি ঠিক করেছি আগামীর বাংলাদেশটা কেমন হবে, ছাত্ররাই নিশ্চয়ই আগামীর বাংলাদেশকেই লিড দেবে। দলীয় লেজুর বৃত্তি ছাড়া কি ছাত্র রাজনীতি এখনকার দিনে সম্ভব? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের আগে দেখতে হবে যে রাজনীতির অভিধানে ছাত্র রাজনীতি বলতে কি বোঝাচ্ছে। আমি যতটুকু বুঝি যে ছাত্র রাজনীতি, কৃষক রাজনীতি, শ্রমিক রাজনীতি, আরও যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে, তারা যখন রাজনীতিতে অংশগ্রহণ করে এবং তাদের শ্রেণীর নামে একটা রাজনীতি করে, তখন তাকে বলা হয় কৃষক রাজনীতি, ছাত্র রাজনীতি, শ্রমিক রাজনীতি, যুব রাজনীতি। এখন রাজনীতি এমন একটা অবিভাজ্য বিষয়, এর অ্যাবজর্পশন পাওয়ার শোষণ ক্ষমতা অনেক। ছাত্র, শ্রমিক, কৃষক, বুদ্ধিজীবী, শিক্ষক, বিভিন্ন মানুষ এই রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে। কিন্তু রাজনীতির অভিধানে ছাত্র রাজনীতি বলে কোনো কথা নেই, আছে ছাত্র আন্দোলন। এই যে ছাত্র আন্দোলন, যখন ছাত্ররা নিজেদের অধিকার এবং দেশের বিভিন্ন কোশ্চেনে ইস্টাবলিশমেন্টকে প্রশ্ন করে, তখন সেই আন্দোলন পরিণত হয় রাজনীতিতে। আপনি দেখবেন যে বাংলাদেশের জাতীয় রাজনীতি ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে তৈরি হয়েছে। যেমন 47 দেশভাগের পরে 48 সালে আমাদের ছাত্ররা প্রথম আপনার ভাষা, যখন রাষ্ট্রভাষা বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করে উর্দুকে চাপিয়ে দেওয়া হচ্ছিল যে রাষ্ট্রভাষা হিসাবে, অর্থাৎ আমরা কিন্তু ভুল একটা করি যে মাতৃভাষা, কিন্তু না, আমাদের ওই সময় পাকিস্তান সরকার যেটা বলছে রাষ্ট্রীয় ভাষা, অর্থাৎ বিসিএস পরীক্ষা আপনি বাংলায় দিতে পারবেন না, এইটা করেছিল। সরকারি নির্দেশনামা উর্দুতে যাবে, আমরা তার বিরুদ্ধে সংগ্রাম করেছে ছাত্ররা। অর্থাৎ তারপরে জাতীয় নেতৃবৃন্দ সেখানে অংশগ্রহণ করে প্রত্যেকটা আন্দোলনে। এরপর আপনি 71 সাল ধরেন, 90 সাল ধরেন এবং 24 সাল ধরেন, দেখবেন ছাত্ররাই অগ্রণী ভূমিকা পালন করে। অর্থাৎ বাংলাদেশের জাতীয় রাজনীতি ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে তৈরি হয়েছে। এখন পশ্চিমা দেশের যে ছাত্র আন্দোলন, আমাদের দেশের ছাত্র আন্দোলন কিন্তু অনেকটা ডিফারেন্ট। আমি তো বললাম যে আমাদের দেশের জন্মের উৎপত্তির সাথে ছাত্র রাজনীতি জড়িত রয়েছে। আজকে যারা লেজুর বৃত্তি বলেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে একজন ছাত্র, তার যখন পলিটিক্যাল কনসাসনেস অর্থাৎ রাজনৈতিক সচেতনতা আসে, তখন সে যদি বাংলাদেশের প্রচলিত বা কোনো দেশের প্রচলিত কোনো মতবাদকে সে পছন্দ করে সেই মতবাদের প্রচারক বা সংগঠক হয়, তাহলে আপনি কি তাকে বলেন সে লেজুর বৃত্তি করছে? লেজুর বৃত্তি শব্দটাই তো আমার কাছে ভালো লাগে না। আজকে বাংলাদেশি জাতীয়তাবাদ বা তাদের কমিউনিজম, এটাকে যদি একজন ছাত্র পছন্দ করে, সে সেইটাকে যদি প্রচার করে, তার জন্য অ্যাক্টিভিটি করে, আপনি তাকে বলছেন সে কমিউনিস্ট পার্টির লেজুর বৃত্তি, সে জাতীয়তাবাদী দলের লেজুর বৃত্তি। আমি এই লেজুর বৃত্তি শব্দটার প্রতি আমার অনেক দ্বিমত আছে। এখন বাংলাদেশের ছাত্র রাজনীতি, বিশেষ করে ছাত্র আন্দোলন, এটা তো আপনি কখনোই বন্ধ করতে পারবেন না। দেখেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ, সেখান থেকে ছাত্র আন্দোলন উঠে আসছে না। অতএব যারা বলেন যে ছাত্র রাজনীতি পরিবর্তন করতে হবে, আপনি ছাত্র রাজনীতি কী পরিবর্তন করবেন? ওই যে একবার দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করলো যে বিশ্ববিদ্যালয় হলগুলোতে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। তো বিশ্ববিদ্যালয় হলগুলো হলো আপনাদের একটা বিশ্ববিদ্যালয়, একটা কলেজ, তাই না? তো যদি বিশ্ববিদ্যালয় হলগুলোতে ছাত্র রাজনীতি না হয়, তাহলে কোথায় ছাত্র রাজনীতি? ক্যাম্পাসে কোথায় হবে? বিশ্ববিদ্যালয় বলতে কি বোঝায়? হলগুলোর সমন্বয়তে বিশ্ববিদ্যালয়ের। পশ্চিমা জগতে
কলেজগুলোর সমন্বয়ে বিশ্ববিদ্যালয়। আর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, এগুলোকে হলগুলোর সমন্বয়ে একটা বিশ্ববিদ্যালয়। প্রত্যেকটা হলের একটা নির্দিষ্ট আপনার সেপারেট অ্যাডমিনিস্ট্রেশন আছে, অর্থাৎ সেখানে একটা সংসদ হবে। তো সেখানে ছাত্র রাজনীতির প্রয়োজন না, ছাত্র আন্দোলনের প্রয়োজন। তো সেটাকে আপনি ছাত্র রাজনীতির নাম দেন। সুতরাং ছাত্র রাজনীতি বাংলাদেশে যদি বহাল থাকে, ছাত্র আন্দোলন তো বহাল থাকবেই। তো সেই ছাত্র আন্দোলন যখন ছাত্র রাজনীতিতে পরিণত হয়, এতে হয় কি আপনার নেতৃত্বের একটা বিকাশ হয়। বাংলাদেশের জাতীয় নেতা তৈরির কারখানা কিন্তু ছাত্র রাজনীতি। যে কোনো দেশের জাতীয় নেতা তৈরির কারখানা কিন্তু ছাত্র রাজনীতি। অর্থাৎ নেতৃত্বের যে বিকাশ, নেতৃত্বের যে গুণাবলী, নেতৃত্বের যে দক্ষতা, এগুলো সব ছাত্র রাজনীতিকে সে শেখে। এবং একজন ছাত্র যদি শুধু একাডেমিক হলো, অর্থাৎ গ্রন্থ কীট হয়ে গেল, তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে একজন গ্রন্থ কীট বের হলো, একজন হয়তো একাডেমিক বের হলো, কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে একটা মানে বহুমুখী প্রতিভার লোকও কিন্তু দরকার। যেমন আমাদের দেশের একজন নেতা যদি আমাদের এডুকেশন পলিসি, আমাদের ফরেন পলিসি, আমাদের হেলথ পলিসি, এইসব বিষয়ে যদি যে জ্ঞান অর্জন না করতে পারে, তাহলে জাতীয় রাজনীতিতে সেই কাজগুলো করবে কি করে? এবং আপনি যদি ছাত্র রাজনীতিকে ধামাচাপা দিতে যান, তাহলে কি হচ্ছে, জাতীয় রাজনীতিতে দেখবেন কালো টাকার মালিক, পুঁজিপতি, আমলা, মুৎসুদ্দি এবং মানে রাজনীতি দেশ চালানোয় পারঙ্গম না, অপরিণাম, যারা দেশ চালাতে পারে না, এমন এমন লোক কিন্তু রাজনীতিতে আপনার দেশ পরিচালনায় চলে আসবে। সুতরাং ছাত্র আন্দোলনে যে সমস্ত নেতা আপনার ছাত্র কর্মীরা যুক্ত থাকে, তারা কিন্তু একজন পূর্ণাঙ্গ দেশপ্রেমিক হয়ে ওঠে, একজন পূর্ণাঙ্গ রাজনীতিবিদের তো প্রয়োজন রয়েছে দেশে, একজন পূর্ণাঙ্গ নাগরিক হিসেবে কিন্তু বিকশিত হয়। সুতরাং শুধু বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র আন্দোলন বন্ধ করার কোনো কথাই থাকতে পারে না, এবং ছাত্র আন্দোলনের অপর নামই কিন্তু ছাত্র রাজনীতি। তো ছাত্র রাজনীতি বন্ধ করার কোনো সুযোগ নেই। এবং আমি বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু নির্বাচনের যে স্কেডিউল ঘোষণা করেছে এবং সমস্ত ছাত্ররা যে পার্টিসিপেট করছে, এই জন্য বিশ্ববিদ্যালয়ের 40,000 ছাত্রছাত্রীদেরকে আমরা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার আশা থাকবে যে এই ডাকসু নির্বাচন হলো বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য একটা অ্যাসিড টেস্ট। কারণ এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেখাতে হবে যে এই আপনার একটা গণতন্ত্রের যুগে যখন আমরা রূপান্তরিত হচ্ছে, সেই সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চয়ই এই ডাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে না, এবং একটা নিরপেক্ষ, স্বচ্ছ, ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে উপহার দিবে। এটা আমার একটা দৃঢ় বিশ্বাস। শরীফুজ্জামান শরীফ যেমনটা বলছিলেন, আজিজুল বারী হেলাল একদমই বলছিলেন যে ছাত্রদের আন্দোলন, আমরা দেখলাম যে ঠিক গত বছর, এক বছরের কিছু বেশি সময় আগে জেকে বসা স্বৈরাচারকে এই ছাত্ররাই কিন্তু, যদিও ছাত্র জনতা উভয়ই মিলেই হটিয়েছে, কিন্তু ছাত্ররা অগ্রভাগে ছিল। কিন্তু সেই ছাত্রদের রাজনীতিতে কোনো ধরনের, আমি বলতে চাই যে কি বলবো, যে কোনো ধরনের খামতি দেখছেন কিনা, বা সেই রাজনীতি এখন অনেকটা মলিন কিনা এক বছর পরে এসে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচক হেলাল ভাইকে শুভেচ্ছা। আপনি যে প্রশ্নটা করেছেন, আমি ভেবেছিলাম আমি আলোচনাটা সেখান থেকে শুরু করব। আমাদের ছাত্ররা কেন রাজনীতি করবে বা কেন রাজনীতি করে? প্রথমত, একজন সচেতন নাগরিক হিসাবে সমাজের প্রতি আপনার একটা দায় আছে এবং দায়বদ্ধতা আছে। আপনি যেখান থেকে একজন শিক্ষক, তিনি তার দায়বদ্ধতার জায়গা থেকে শিক্ষার্থীদেরকে যেভাবে পড়াশোনা করান, শিক্ষার্থী যখন বিপদে পড়ে তার সামনে বুক চিতিয়ে ধরেন, সেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডক্টর শামসুজ্জোহার কথাই বলেন। আর গত জুলাই অভ্যুত্থানে যে শিক্ষকরা বেইলি রোডে ডিবি অফিসের সামনে গিয়ে বসেছিলেন আটক ছাত্রদেরকে মুক্ত করার জন্য, সবার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আমাদের দেশের শিক্ষা ক্ষেত্রে চ্যালেঞ্জের জায়গা আছে অনেক, এবং ছাত্রদের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে এই ছাত্ররা কেবল বই পোকা হয়ে যাচ্ছে, তারা কেবল ফেসবুক, টুইটার এর ভিতরে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, দেশ এবং দেশের সামগ্রিক অবস্থার প্রতি তাদের আগ্রহ হারিয়ে গেছে। এক বছর আগে এই ছাত্ররা প্রমাণ করে দিল যে সেই অভিযোগটি সত্য ছিল না। এবং আমাদের
গণ অভ্যুত্থানে যে লড়াইটা হলো, এই লড়াইটা একেবারে শেষ প্রান্তে এসে আমি বলবো যে লড়াইটা জুলাইয়ের 1 তারিখে শুরু হয়নি, লড়াইটা শুরু হয়েছিল 1.5 দশক আগের থেকে। এবং ছোট ছোট লড়াই হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে হয়েছে, জনপদে হয়েছে, কৃষক তার অধিকার নিয়ে কথা বলেছে, কিন্তু চূড়ান্ত পর্যায়ের যে লড়াই, সেই লড়াইটা স্টার্টটা করলো শিক্ষার্থীরা। এবং একটা পর্যায়ে তারা তাদের গ্রহণযোগ্যতার জায়গায় এমন জায়গায় ছিল যে তাদের ডাকে সাড়া দিয়ে পুরো জাতি তাদের পেছনে ঐক্যবদ্ধ হলো, এবং ওই প্রেক্ষাপটে এই ধরনের কৌশলটা যথার্থ ছিল। তার অর্থ হলো যে আমাদের শিক্ষার্থীরা কখনো কখনো ইতিহাসের অর্পিত যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনের জন্য এগিয়ে আসে, এবং তাদের প্রতি মানুষের আস্থার জায়গাটা এখনও অটুট আছে। এবার আমি আসি যে আপনি যে প্রশ্নটি করেছেন সেই জায়গাটা অব্যাহত বা অটুট আছে কিনা। সেই জায়গাটা সম্ভবত একটা বিরাট চিড় ধরেছে, এবং এর কারণটা হলো ছাত্রদের যে বেসিক যে জায়গাটা, হেলাল ভাই বেশ চমৎকারভাবে, বিশেষ করে লেজুর বৃত্তির যে অভিযোগটা, সেটি চমৎকারভাবে উপস্থাপন করেছে। আমি সেই কারণে ওদিকে আর যাচ্ছি না। ছাত্রদের আসলে দায়িত্বটা কি? ছাত্রদের প্রথম দায়িত্বটা হচ্ছে, একদিকে সে যেমনিভাবে তার মাতৃভূমির অধিকারটা রক্ষা করবে, মাতৃভূমির স্বার্থটা রক্ষা করবে। কেবলমাত্র আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে, এটি সত্য, কিন্তু এই ঐতিহ্যের উপরে ভিত্তি করে আপনি অনন্তকাল তাদেরকে ওইভাবে রেখে দিতে পারবেন না। পরিবেশ পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে আপনার কতগুলো দেশের জন্য, মানুষের জন্য ভালোবাসার যে জায়গাটা, সেই জায়গাটা আপনাকে তুলে ধরার চেষ্টা করতে হবে। একসময় আদমজিতে গুলি হলে প্রথম মিছিলটা বের হতো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কেন? কারণটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওই ভাবনাটা ছিল যে আমি আদমজির শ্রমিকের ট্যাক্সের পয়সায় আমার এখানে পড়ার ব্যবস্থা করি, অথবা আমার যে বাবা কুড়িগ্রামে কৃষকের কাজ করেন, তিনিও একজন কৃষক হিসাবে তিনি যে রাষ্ট্রকে কর দেন, সেই করের সুবিধাটা আমি ভোগ করি। সেই কারণে আমি শুধুমাত্র বইয়ের দিকে বই পোকা না হয়ে সমাজের প্রতি আমার কতগুলো দায়িত্ব আছে। এবং সেই দায়িত্বের জায়গা থেকে আপনার মনে আছে স্বাধীনতার পর প্রথম যে ছাত্র হত্যার ঘটনা ঘটেছিল 73 সালের 1 জানুয়ারি, ছাত্র ইউনিয়নের মিছিলে গুলি, এবং এই ছাত্ররা মিছিলটা করেছিল ভিয়েতনামে আমেরিকার নারকীয় তাণ্ডবের প্রতিবাদে। অর্থাৎ ছাত্রদের মধ্যে ওই ভাবনাটা ছিল যে শুধুমাত্র আমার এই 55,000 বর্গ মাইলের মধ্যে যে ধরনের অনিয়ম, অনাচার, অবিচার, শোষণের বিরুদ্ধে শুধু আমি লড়ব না, আমি পৃথিবীর যে কোনো প্রান্তে এই ধরনের অনাচার, অবিচার হবে তার বিরুদ্ধে কথা বলাও আমার একটা নৈতিক দায়িত্ব। যেমনিভাবে আজকেও আপনি দেখবেন ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় ফিলিস্তিনের মানুষের যে গণতান্ত্রিক অধিকার, বাঁচার অধিকারের প্রতি এখনও অসংখ্য শিক্ষার্থী এখান থেকে সলিডারিটি জানায়, সংহতি জানায়। এটি হলো একজন ছাত্রের আদর্শবান হয়ে ওঠার একমাত্র পথ। ছাত্ররা 1 বছর আগে যে ভূমিকাটি পালন করেছিল সেখানে কেন থাকতে পারলো না এই কারণে আপনি এই শিক্ষার্থীদের জন্য যে ধরনের রাষ্ট্রের পক্ষ থেকে ভাবনার যে জায়গাটা ছিল, সেই ভাবনাটা আপনি ভাবেননি। শিক্ষার্থীরা তার দায়িত্বটা পালন করেছে, ছাত্ররা তাদের দায়িত্বটা পালন করেছে। কখনো কখনো ছাত্রদের একটি অংশ নিজে ওই যে হেমলক পান করেছে, কিন্তু বলেনি। যে বৈষম্য বিরোধী আন্দোলনটা শুরু হয়েছিল, আমরা নতুন সরকার গঠনের ভেতর থেকে প্রথম দিন সেই কাজটাই করলাম, বৈষম্য করে। কেমন? গণ অভ্যুত্থানটা, গণ আন্দোলনটা যখন স্তিমিত হয়ে গেল, তখন এগিয়ে এলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা এটিকে নতুনভাবে টিউন করলো, নতুনভাবে এটা এগিয়ে নিয়ে গেল। কিন্তু যখন আপনি ভাগাভাগির জায়গায়, আপনার মন্ত্রিসভার সদস্যর ক্ষেত্রে আপনি কেবল পাবলিক বিশ্ববিদ্যালয়কে ফোকাস করলেন, আপনি ভাবলেন না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এখানে যে কন্ট্রিবিউশন ছিল। দ্বিতীয়ত, আপনি রাষ্ট্রের অনেকগুলো জায়গা নিয়ে চিন্তা করলেন এবং আন্তর্জাতিক পরিসরে বললেন যে এই শিক্ষার্থীরাই হচ্ছে আমার ক্ষমতার পাটাতন, কিন্তু রাষ্ট্রগত 1 বছর এই শিক্ষার্থীদের কথা ভাবলো না। এবং ভাবলো না বলে আমরা একেবারে নিষ্ঠুরভাবে দেখলাম
অনেক শিক্ষককে রাস্তায় ফেলে পেটানো হয়েছে, অনেক শিক্ষককে যে ধরনের আচরণ আমরা করেছি, আমরা যদি এটি আমি অস্বীকার করব না, এই ধরনের একটা শাসন, ১.৫ দশকের শাসন আমাদের মনস্তত্ত্বে একটা বিরাট ট্রমা সৃষ্টি করেছিল। হঠাৎ করে সেখান থেকে বেরিয়ে এসে আমাদের মধ্যে নানা ধরনের খারাপ প্রবণতা আমার মধ্যে কাজ করেছে, এটি সত্য। কিন্তু অভিভাবক হিসাবে, গার্ডিয়ান হিসাবে আপনার যে রেসপন্সিবিলিটি সেটি আপনি পালন করেননি। আমি এইটার জন্য সরকারকে দায়ী করব। আমরা আমাদের ক্যাবিনেটে আপনি প্রায় ৭ থেকে ৮ জন পিএইচডি ডিগ্রি হোল্ড শিক্ষক আছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন। এই সরকারের সর্বোচ্চ ব্যক্তি যিনি, তিনি সারা পৃথিবীতে ছাত্রদের একজন কিন্তু আইডল, ছাত্রদের কাছে একজন মডেল। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা আমি বলছি, সারা পৃথিবীতে উনি যতগুলো বক্তৃতা করেন সব থেকে বেশি স্বপ্ন দেখান তিনি শিক্ষার্থীদের, ছাত্রদের সামনে বক্তৃতা করেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা জানি যে তার জীবনী পড়ানো হয়। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমার এই যে শিক্ষার্থীরা যারা তাকে ক্ষমতায় বসিয়েছেন পাটাতন হিসাবে, তাদের জন্য আমি এখন পর্যন্ত তার কাছ থেকে একটা কথাও আমি শুনিনি। এই যে আমাদের যে প্রিয় শিক্ষকরা যারা এই সরকারে আছেন, তাদের জায়গা থেকেও যে ধরনের উদ্যোগটা থাকা দরকার ছিল, এই শিক্ষার্থীদের যে মেন্টাল ট্রমার থেকে তাদেরকে একটা স্বাভাবিক জীবনে আনার জন্য আমি সেটি দেখিনি। এবং না দেখার কারণে রাষ্ট্রের যে কতগুলো ইন্টেন্সিভ কেয়ারের উদ্যোগ নেওয়া দরকার ছিল, সেই উদ্যোগগুলো না নেওয়ার কারণে আমি এই ছাত্রনেতাদেরকে দেখছি ২.৫ কোটি ৩ কোটি টাকা দামের গাড়িতে তাকে চলতে হচ্ছে। একজন ছাত্রনেতা নানা কারণে হয়তো তাকে একটা গাড়ির প্রয়োজন। আপনি বলছিলেন যে এই ছাত্র রাজনীতির গ্রহণযোগ্যতা সময়ের ব্যবধানে ধীরে ধীরে কমছে। এখন তো দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এই সামনের মাসেই বেশ কিছু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনও রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর আসলে দায়িত্ব কি, এবং যারা এই নির্বাচনে, অর্থাৎ ছাত্রদের কথাই বলছি, যারা এই ছাত্র আন্দোলন বা রাজনীতি বা ভয়েস হবে যারা, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, তারা কি তাদের যে দল বা মতাদর্শের প্রতি তারা যে আকৃষ্ট থাকে সেই দলের কথা বলবে, না শিক্ষার্থীদের অধিকারের কথা বলবে রাজনীতিতে? ধন্যবাদ। এখানে দুটো ফেজে দায়িত্বটা পালন করতে হয়। আমি এর আগের যে অংশ বলেছিলাম যে ছাত্র নেতাদের বিলাসী জীবন, এটি অপ্রত্যাশিত ছিল। অনেক বিতর্ক হচ্ছে যে একজন উপদেষ্টা তিনি সকালবেলায় ওয়েস্টিনে নাস্তা করতে পারবেন কি পারবেন না। আমি মনে করি পারবেন, কিন্তু একই সাথে আমি এটাও মনে করি যে ১ বছর আগে তিনি কি এটি করতেন? ১ বছর আগে তিনি কি এটি করতেন? সেকেন্ড হলো, তিনি যেভাবে নেতৃত্বে উঠে এসেছেন, তার অসংখ্য সাথী এখনও টাকার অভাবে নাকি চিকিৎসা করতে পারে না। তিনি তার নিজের উপার্জিত অর্থ দিয়েও যদি ঢাকা শহরের অনেকগুলো হোটেলকে পেছনে ফেলে, মধ্যমানের খাবারের দোকান পেছনে ফেলে বেইলি রোড থেকে ওয়েস্টিন পর্যন্ত গিয়ে সকালের নাস্তা করেন, এটি তার বলার প্রয়োজন নেই। কারণ কতগুলো বিষয় আছে যে বিষয়গুলো আপনি চাইলেই করতে পারেন না। আপনার কতগুলো সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। সব কিছু আইনের মধ্য দিয়ে, সব কিছু বৈধ অবৈধতার ভেতর থেকেই নির্ধারিত হয় না। কতগুলো রেসপন্সিবিলিটির জায়গা আছে, সেই রেসপন্সিবিলিটির জায়গা থেকে আপনি যা খুশি তাই করতে পারেন। আপনি মনে আছে যে একসময়ের তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, খেয়াল আছে, তার সামনে কয়েকশো পদের তরকারি তিনি সেখানে একেবারে তৃপ্তি সহকারে খাচ্ছেন। আমরা কেন সমালোচনা করেছিলাম? যিনি আমন্ত্রণ জানিয়েছেন তিনি এইগুলোর আয়োজন করেছেন, তিনি করতেই পারেন, আমি তাকে বাধা দিতে পারি না। কিন্তু সমালোচনা কেন করেছিলাম? ওবায়দুল কাদেরের হাতে লক্ষ টাকার ঘড়ি আমি কেন সমালোচনা করেছি? কারণ কতগুলো বিষয় আছে যেগুলো আপনি চাইলেই করা উচিত না একই ক্ষেত্রে। আর দ্বিতীয় জায়গাটা হচ্ছে ছাত্র নেতারা কি করবে। আপনি যখন একটা রাজনৈতিক দলের বা ছাত্র সংগঠনের নেতা হিসাবে যখন কথা বলছেন, তখন আপনার একটা নির্দিষ্ট আইডিওলজির পক্ষে কথা বলছেন। কিন্তু আপনি যখন বৃহৎ পরিসরে, আপনি যখন হল সংসদের ভিপি হচ্ছেন, আপনি যখন ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক হচ্ছেন, তখন কিন্তু আপনি বৃহৎ পরিসরে বিপুল সংখ্যক শিক্ষার্থীকে আপনি প্রতিনিধিত্ব করছেন। শুধুমাত্র যারা আপনাকে ভোট দিয়েছে আপনি তাদের প্রতিনিধি না, যারা আপনাকে ভোট দেয়নি আপনি তাদেরও প্রতিনিধি। সুতরাং আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে উভয়ের পক্ষে। বিশ্ববিদ্যালয়ের আসলে কাজটা কি? বিশ্ববিদ্যালয়ের কাজটা হচ্ছে কেবলমাত্র ক্লাসের মধ্যে টিউটোরিয়াল পরীক্ষা নেওয়া হবে, ইনকোর্স পরীক্ষা নেওয়া হবে, শিক্ষার্থীরা যাবে, সেই উদ্দেশ্যে না। আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আমার মনে আছে আমাদের নরেন স্যারের কথা আপনার নিশ্চয়ই মনে থাকার কথা। বাংলার নরেন বিশ্বাস বাংলার শিক্ষক ছিলেন। স্যার খুব মজা করে পড়াতেন।
তো আমরা আমাদের ডিপার্টমেন্টের বাইরে দু একজন স্যারের কাছ ক্লাস করতে যেতাম, হুমায়ুন আজাদ স্যার, নরেন স্যার, আমাদের ফিলোসফিতে ডক্টর আমিনুল ইসলাম স্যার ছিলেন, তার ক্লাসও অনেকে করতে আসতেন। তো নরেন স্যার একেবারে সুর করে, হেলাল ভাই যেটি বললেন, সুর করে বলতেন যে আমি জানি বাংলায় কেউ ইচ্ছে করে পড়তে আসুনি, কোথাও চান্স পাওনি তে এসেছো, এসেই যখন পড়েছো ভালোবেসেই ফেলো, মনটা যখন আমি পড়াবো যাতে বাইরে ঘোরাফেরা না করে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের কাজটা কেবলমাত্র আপনার সিলেবাস নিয়ে পড়াশুনো করা না, বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে জ্ঞান সৃষ্টি করা এবং সেই জ্ঞান সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া। গত পরশুদিন আমি আর হেলাল ভাই একটা অনুষ্ঠানে ছিলাম, আমি সেখানে বলেছি, এখনও বলি, এই পৃথিবীতে বিভিন্ন দেশ তার জনপদের মধ্যে বিশ্ববিদ্যালয় সৃষ্টি করেছে জনপদকে আলোকিত করার জন্য, কিন্তু এই পৃথিবীতে অনন্য একটা বিশ্ববিদ্যালয় আছে, তার নাম ঢাকা বিশ্ববিদ্যালয়, যে নিজেই একটা দেশ সৃষ্টি করেছে, দেশ সৃষ্টি করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানুষের মধ্যে আশা জাগ্রত করেছে, উদ্দীপনা জাগ্রত করেছে এবং গুরুত্বপূর্ণ সময় নেতৃত্ব দিয়েছে, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাজ কেবল হল থেকে আসব, মাথা নিচু করে টিউটোরিয়াল পরীক্ষা দেব, ইনকোর্স পরীক্ষা দেব এবং আমি ক্লাসে হলে ফিরে যাব, গিয়ে ক্যান্টিনে খাবো, দুপুরবেলায় ঘুমাবো, বিকালবেলায় ঘুরতে আসবো, তা না। সমাজের প্রতি ওই যে আদম যে শ্রমিক আজকে এখন নেই, কিন্তু কুড়িগ্রামের নদী ভাঙা মানুষ আছে, ওই খুলনার শ্রমিক নেই, কিন্তু আপনার এই শহরের গার্মেন্টস শ্রমিক আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যখন শিক্ষা ফি বাড়ানো হলো, এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু তার বিরুদ্ধে কথা বলেছে। ফলে আপনি কেবলমাত্র আপনার ওই যে চার দেয়ালের ভেতরে ইস্যুগুলো নিয়ে আপনি কথা বলবেন, নো, আপনাকে গণতন্ত্রের জন্য কথা বলতে হবে, আপনাকে মানবতার জন্য কথা বলতে হবে, আপনাকে এই যে দেশকে নিয়ে যখন ষড়যন্ত্র হয় তার বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে। আবার এই যে জ্ঞান সৃষ্টি করা, সেই জ্ঞানটা যাতে অপজ্ঞান না হয়, সেটি যাতে অন্ধবিশ্বাস না হয়, পৃথিবীর সাথে তাল মিলিয়ে আপনি যদি চলতে না পারেন, আজকে এআই প্রযুক্তি সারা পৃথিবীকে পাল্টে দিচ্ছে, যার সাথে আপনি খেয়াল করছেন যে মানুষের কর্মসংস্থানের একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে এবং এই এআই প্রযুক্তির কারণে বিশ্বব্যাপী কর্মসংস্থানের ক্ষেত্রে একটা বিরাট নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই অবস্থায় এটাকে অ্যাডাপ্টেশনের জন্য আপনাকে ভাবতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শুধুমাত্র ভোটাধিকার প্রয়োগ না, যে লিডারশিপ এখান থেকে বেরিয়ে আসবে, সে প্রধানমন্ত্রীর সামনে গিয়ে বিগলিত হয়ে তার পায়ের হাত দিয়ে আপনাকে আমার মায়ের মতো দেখায়, এই কথা বললেই হবে না। তাকে ওই যে প্রধানমন্ত্রীর যে সিদ্ধান্তগুলো শিক্ষাকে সংকোচন করে, প্রধানমন্ত্রীর যে সিদ্ধান্ত, সরকারের যে সিদ্ধান্ত শিক্ষাকে ক্রমশই পণ্য পরিণত করে, তার বিরুদ্ধেও তাকে লড়াই করতে হবে। বুঝতে পেরেছি আপনি যেটি বোঝাতে চেয়েছেন যে কতটা গণতান্ত্রিক এবং উদার হতে হবে এখনকার যারা ছাত্র রাজনীতি বা আন্দোলন করছেন তাদেরকে। আজিজুর ভাই হেলাল, আপনার কাছে একটু জানতে চাই, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে ট্রেডিশনাল যে রাজনীতি বিএনপি এতদিন করেছে সেখান থেকে আপনার দল বের হতে চাইছে, একটু যুগোপযোগী রাজনীতি করতে যাচ্ছে। সেক্ষেত্রে ছাত্র রাজনীতি এই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে কতটা প্রভাব ফেলবে বা আপনি কেমন দেখেন আপনার দলের রাজনীতি? দেখেন, 24-এর গণ অভ্যুত্থানের পরে যে গণ অভ্যুত্থানের সন্তান হিসেবে আমরা বলি আমাদের ছাত্রদেরকে, তখন আমি দেখলাম, বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম যে বিশ্ববিদ্যালয়গুলোতে বলা হচ্ছে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। যে ছাত্র রাজনীতির ফলে 24-এর গণ অভ্যুত্থানের ঘটে গেল, যে ছাত্র রাজনীতির ফলে 90-এর গণ অভ্যুত্থান ঘটে গেল, যে ছাত্র রাজনীতির ফলে আপনার 71-এর স্বাধীনতা ঘটলো, যে ছাত্র রাজনীতির ফলে 69-এর গণ অভ্যুত্থান ঘটে গেল, সেই ছাত্র রাজনীতিকে বন্ধ করার কথা যারা বলেন তারা প্রকারান্তরে কি বার্তা দেয়? এইটাই যে তারা প্রকারান্তরে বাংলাদেশকে অর্ধশিক্ষা, শিক্ষার উদ্দেশ্য কি? শিক্ষার উদ্দেশ্য হলো জ্ঞান তৈরি করা। তারা সেই অর্ধ জ্ঞান বা অর্ধ শিক্ষার কথা বলে, কারণ ছাত্র রাজনীতি কিন্তু কাইন্ড অফ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে না আমাদের, আমরা বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলি, ক্রিকেট খেলি, আবৃত্তি করি, বিতর্ক করি। যে এই যে নরেন বিশ্বাস যে স্যারের কথা বললেন, উনি কিন্তু একজন ভালো আবৃত্তিকার ছিলেন এবং শিক্ষক ছিলেন, এই উচ্চারণের শিক্ষকও ছিলেন। তো এই বিকালবেলা টিএসসিতে এই সমস্ত আপনার কবিতার পাঠ, তারপরে বিতর্ক,
এই সব এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। ছাত্র রাজনীতি এরকম একটা এক্সট্রা কারিকুলাম, এখানে নেতৃত্বের বিকাশিত হয় যেটা সুতরাং এই আপনারা ছাত্র রাজনীতি বন্ধ করে শুধু একজন একাডেমিক বের করবেন বিশ্ববিদ্যালয় থেকে একটা মাল্টি গিফটেড মানে সিটিজেন বের হবে, বহুমুখী এবং একাডেমিকও বের হবে। কিন্তু ওই যে গ্রন্থ কিট, বই পোকা, সেটাও বের হবে, এটাও অস্বীকার করার জন্য, তাও বের হবে, সব কিছুই বের হবে। কিন্তু আপনি একটাকে আটকিয়ে আরেকটি খোদা রাখবেন, এটা কিন্তু ঠিক না। আর একটি দেখবেন যে আমরা এই যে 24-এর গণ অভ্যুত্থানের পরে যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে দেখলাম অনেক ছাত্র সংগঠনই বলছে যে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। কারণ কি, এই সব ছাত্র সংগঠন গুপ্ত এবং গোপনভাবে দীর্ঘদিন বাংলাদেশের ক্যাম্পাসে আপনারা বিভিন্ন রকম জাতীয় রাজনীতির বয়ান তৈরি করে, যাতে এবং অন্য জাতীয় রাজনীতির সাথে ওই গুপ্ত রাজনীতি কিন্তু আপনার সাংঘর্ষিক। কারণ এই যে গুপ্ত এবং ছদ্মবেশী ক্যামোফ্লেজ করে যারা ক্যাম্পাসে বিভিন্ন ক্যাম্পাসে রাজনীতির বীজ বপন করে, তাদের রাজনীতি অন্য জাতীয় রাজনীতির কাছে পরাজিত হয়। এই জন্য তারা একটা বয়ান তুলেছে যে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। তাহলে কিন্তু গোপনে যারা কাজ করে তাদের সুযোগটা বেড়ে গেল। আবার দেখবেন ডাকসু নির্বাচনের সময় কথা বলতে যে প্যানেল দিতে পারবেন না, ইন্ডিভিজুয়ালি সবাই ইলেকশন করতে হবে। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ছাত্র রাজনীতির পাঠ করলে দেখা যায় যে আমি প্রথমে যেটা বলেছি যে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটই তৈরি হয়েছে যা ছাত্র রাজনীতির বদলতে। অতএব ডাকসু নির্বাচনে আপনার ইন্ডিভিজুয়াল একজন তো দাঁড়াবেই, কিন্তু তারা আবার কোনো রাজনৈতিক আদর্শকে সামনে নিয়ে একটা প্যানেল দিতে পারে। কিন্তু আমরা যখন ভোটটা দেন তখন কিন্তু ওই ভোটার যে স্লিপ অর্থাৎ ব্যালট পেপার, সেখানে কিন্তু দলের নাম লেখা থাকে না, মার্কাও থাকে না, শুধু ব্যালট নম্বর থাকে, তাই না? সুতরাং ভোটটা যখন দেয় সে কিন্তু ইন্ডিভিজুয়ালি দিচ্ছে, মানে একজন ইন্ডিভিজুয়াল ভোট দিতে যাচ্ছে, তার হাতে প্যানেল শিট, সে যদি মনে করে যে আদর্শ বা জাতীয়তাবাদী আদর্শে সবাইকে ভোট দিব বা কমিউনিজমের আদর্শে সবাইকে ভোট দিব, সে ভোটটা দিবে। কিন্তু একটি সংগঠন বলছে না, এই আপনার ওই কোনো জাতীয় রাজনৈতিক আদর্শের কিছু থাকতে পারবে না, কারণ তাদের ইতিহাসটা হলো গোপনে রাজনীতি করা, গুপ্ত রাজনীতি করা, ছদ্মবেশে রাজনীতি করা। এই জন্য ওই যারা এইটার পক্ষে মতামত দেন তারা আসলে এই যে ছাত্র রাজনীতির উদ্দেশ্য এবং আন্দোলনের উদ্দেশ্য কি জানে না। শরীফ ভাই বলছে ছাত্র রাজনীতি, ছাত্র আন্দোলনের অনেক উদ্দেশ্যের কথা বলছেন। আমি ব্যাকরণগতভাবে বলতে পারি যে ছাত্র রাজনীতির উদ্দেশ্য হলো, প্রথম উদ্দেশ্য হলো শিক্ষার মান বৃদ্ধি করা, যে আমাদের দেশে আমরা যে শিক্ষাটা পাচ্ছি সেই শিক্ষাটা আন্তর্জাতিক মানের কিনা বা আন্তর্জাতিক মানের সমপর্যায়ে কিনা বা আরও ছাড়িয়ে যাওয়া যায় কিনা। তো শিক্ষার মান বৃদ্ধি করা ছাত্র রাজনীতি বা আন্দোলনের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। দ্বিতীয় উদ্দেশ্য হবে যে শিক্ষার প্রসার ঘটানো, অর্থাৎ আমাদের দেশের যে জনগণ তারা সবাই যেন শিক্ষাটা গ্রহণ করতে পারে। আপনার অর্থনৈতিক কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, শিক্ষার প্রসারটা ঘটাবে। এইটা একজন ছাত্র রাজনীতির ছাত্রনেতার এই বক্তব্য হওয়া উচিত। এবং সবচেয়ে বড় প্রয়োজন শিক্ষা শেষে কর্মসংস্থান, যেটা তৃতীয় বিশ্বের দেশগুলোতে খুবই সমস্যা। শিক্ষা, অর্জিত শিক্ষা কাজে লাগাতে পারে না, কর্মসংস্থান নেই, সেই কর্মসংস্থান নিশ্চয়তা দিতে হবে। এই জন্য দেখবেন আমি যে দল করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার যে ফ্রন্ট অর্গানাইজেশন, সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, তাদের একটি স্লোগান আছে যে উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থাই আমাদের লক্ষ্য, আমাদের স্লোগান। এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই স্লোগানটা সংযোজন করেছিলেন, জাতীয়তাবাদী ছাত্রদলকে উপহার দিয়েছেন। উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা বলতে আমরা বোঝাচ্ছি যে শিক্ষাকে কর্মমুখী করা এবং জীবনমুখী করা, শিক্ষাকে কর্মমুখী করা এবং সেই অর্জিত শিক্ষাকে জীবনমুখী করে তোলার নামই উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা। এবং দেখবেন যে এই যে বৃত্তিমূলক যে শিক্ষাগুলো আছে, তারপরে নন ফর্মাল এডুকেশন কতগুলো আছে, তারপরে এই ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউশন যতগুলো আছে, এইগুলো কিন্তু বিএনপি যখন সরকার করে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে এই ভোকেশনাল ট্রেনিং, পলিটেকনিক ইনস্টিটিউট, তারপরে এই যে নন ফর্মাল এডুকেশন আরও কতগুলো আছে, উপ আনুষ্ঠানিক শিক্ষা, এই সমস্ত চালু হয় যাতে প্রত্যেকটা নাগরিক শিক্ষার একটা আলো পায়, শিক্ষা পায় এবং সেই শিক্ষাটা অর্জিত শিক্ষাকে যেন কাজে লাগাতে পারে। কাজে লাগালে কি দেশে উৎপাদন বাড়বে। এই জন্য আমাদের ছাত্রদলের মূল বক্তব্য হলো উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা। এই জন্য আমি বলছি যে দেখেন, এবং বাংলাদেশে যতবার
আপনার এই যে স্বৈরাচারের কবলে বলেন, ফ্যাসিবাদের কবলে বলেন, বা গণতন্ত্র হারা বা সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে, ততবার কিন্তু ছাত্ররাই কিন্তু আন্দোলনের সূত্রপাতটা করেছে। যেমন শরীফ ভাই একটা কথা বলল যে ভিয়েতনামে যখন নাপাম বোমা মারে আমেরিকা, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও গর্জে উঠেছিল। আবার উনি বলছে যে ফিলিস্তিনি জনগণের উপর যখন হামলা হয়, আমাদের ছাত্ররাও কিন্তু কথা বলে। এবং আপনারা শুনলে অবাক হবেন, 69-এর যে গণ অভ্যুত্থানের ফলে আপনার আইয়ুব খানের পতন হলো, এই আন্দোলন কিন্তু পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে শুরু হয়েছিল। এই আন্দোলন কিন্তু বাংলাদেশে শুরু হয়েছিল না। অন্য একটি ঘটনা, পলিটেকনিক কলেজে, একটা পলিটেকনিক কলেজের ছাত্ররা বিদেশি মাল কিনেছিল। পাকিস্তানের পুলিশ, পশ্চিম পাকিস্তানের পুলিশ তাদের ধরে বলেছিল যে বিদেশি মাল কিনলে কেন। পুলিশ এবং ছাত্রদের সংঘর্ষ, এটা ইতিহাস, সেই ঢেউ এসে ঢাকায় ছাত্ররা এর মধ্যে সংক্রমিত হয়। এবং ঢাকার ছাত্র তখন আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন করে 11 দফা দেই। অর্থাৎ রাওয়ালপিন্ডির যে একটা ঘটনাকে ঢাকায় আপনার গণ অভ্যুত্থান হয়ে আইয়ুব খানের পতন হলো, ইয়াহিয়া খান ক্ষমতায় আসলো, তাই না? সুতরাং আপনারা যারা ছাত্র রাজনীতির কথা বন্ধ করেন, তারা প্রকারান্তরে কালোবাজারি এবং এই যে আমলা পুঁজিপতি, একটা অরাজনৈতিক দল ব্যক্তিদের দিয়ে, অদূরদর্শী ব্যক্তিদের রাষ্ট্র পরিচালনা করতে চান। শরীফ ভাই কিছুটা বলেছে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারকে আমরা সবাই সমর্থন দিয়েছি, শরীফ ভাইরাও সমর্থন দিয়েছে, আমরা সবাই। এত সমর্থন পাওয়ার পরেও এই সরকারের অনেক অনভিজ্ঞতা থাকার কারণে, বিভিন্ন উপদেষ্টাদের অনভিজ্ঞতা থাকার কারণে কিন্তু আমরা গত 1 বছরে যতটা মানুষ প্রত্যাশা করেছিল ততটা পায়নি। তারপরে আমি সরকারকে কিছুটা পয়েন্ট দেবো এই জন্য যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উত্তরাধিকার সূত্রেই কিন্তু একটি ভঙ্গুর অর্থনীতি, একটি ভঙ্গুর বিচার ব্যবস্থা, একটি ভঙ্গুর ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন পেয়েছিল। সেখান থেকে এই অনভিজ্ঞ সরকারও যেটা উন্নতি করেছে, সেখানে সবচেয়ে বড় ক্রেডিটটা তাকে দিতে হয় যে এই সরকারের আমলে অন্তত টাকা পাচার হয়নি বিদেশে। আগে টাকা কিন্তু পাচার হয়নি। তারপরে আভ্যন্তরীণ ঘুষ দুর্নীতি নিয়ে আমি কোনো কথা বলছি না, অন্তত বিদেশে যে টাকা পাচার হয়নি, এটা সত্য কথা। আরেকটি সরকারের ক্রেডিট দিতে হয় যে আপনার দেশটা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষ তার নিজের পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারে, এইটার যে 24-এর গণ অভ্যুত্থানের চেতনা ছিল, এই চেতনাটা বাস্তবায়নের জন্য উই আর হেডিং টুয়ার্ডস রোড টু ডেমোক্রেসি, এটার জন্য তাকে আপনার কিছুটা ক্রেডিট দিতে হয়। নিশ্চয়ই সে প্রসঙ্গে একটু কথা বলতে চাই। আজিজুল বাহিনী, আপনার কাছে আসবো। শরীফুজ্জামান শরীফ, এতক্ষণ আমরা আসলে কথা বলছিলাম যে ছাত্র রাজনীতি নিয়ে এবং পুরোটা বুঝবার চেষ্টা করছিলাম। এবার একটু দেশ ভাবনায়, নতুন বাংলাদেশ সামনে, তো বাংলাদেশের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ। এই যে বলছিলেন আজিজুল বাড়ি হেলাপ যে আমরা একদম রোড টু ইলেকশনমুখী অবস্থায় রয়েছি, সরকারের তো সামনে তাহলে অনেক চ্যালেঞ্জ রয়েছে। 1 বছরের বেশি সময় পার করেছে, ফেব্রুয়ারিতে একটি ডেডলাইন রয়েছে, নির্বাচন কমিশন, দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, সব মিলিয়ে চ্যালেঞ্জ কোনটিকে রাখবেন সামনে? ধন্যবাদ। জুলাইয়ের ভেতর থেকে আমাদের দুটো দায় আছে। একটা দায় হচ্ছে জুলাইয়ে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, প্রত্যেকটি হত্যাকাণ্ডের নিরপেক্ষ স্বচ্ছ বিচার করা। যে পরিবারগুলো তাদের স্বজন হারিয়েছে, তাদের জন্য ন্যায় বিচারের ব্যবস্থা করা। আরেকটা দায়ও আছে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের কারণে যে আবর্জনা জমেছে, সেখান থেকে এটি পরিষ্কার করা, যেটাকে আমরা সংস্কার বলি। বিচার এবং সংস্কারের কাজটা আসলে রাতারাতি সম্ভব না, এটি একটা প্রক্রিয়ার ভেতর থেকে এটি সম্পন্ন হয়। তার জন্য আমি অনন্তকাল অপেক্ষা করব না। যেই দুটো কাজ শেষ হওয়ার পরে আমার যে আলটিমেট টার্গেট, যেটা দেশকে একটা গণতান্ত্রিক শাসনের দিকে ফিরে নিয়ে যাওয়া, তার জন্য আমি অনন্তকাল অপেক্ষা করব না। বিচার এবং সংস্কারের কাজ শেষ হওয়ার পর তারপরে আমি গণতন্ত্রের পথে যাত্রা করব, নো। আমাকে একই সঙ্গে 3টি কাজই করতে হবে। বিচারের কাজ করতে হবে, সংস্কারের কাজও করতে হবে, একই সাথে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। কিন্তু কখনো কখনো আমার মনে হয় যে দেশের মধ্যে সরকারের যে ক্যাপাসিটিটা আছে, প্রপারলি সেটিকে ব্যবহার করতে পারছে না। হেলাল ভাই বলেছেন, বাংলাদেশের কোনো সরকার এমনিভাবে রাজনৈতিক দলগুলোর একেবারে প্রচ্ছন্ন সমর্থন পেয়েছে, এই ধরনের ঘটনা এর আগে ঘটেনি। এই সরকারকে যেভাবে সমর্থন দিয়েছে, কিন্তু মনে হয় যে সরকার দেশের পাশাপাশি তার মাথার মধ্যে কতগুলো ইন্টারন্যাশনাল
ইস্যু সে তার কাঁধের উপরে দায়িত্ব হিসাবে গ্রহণ করেছে। এবং গত 1 বছরে আমার অবজারভেশন, মানুষের একটা বিরাট অংশ মনে করে সরকার তার কাজের থেকে আমেরিকার কতগুলো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য একটু বিশেষভাবে দুর্বলতা প্রদর্শন করছে, এবং কোনো কোনো কাজ সরকারের করা উচিত না, প্রয়োজনও নেই, সেই কাজগুলো করছে। উদাহরণ, আপনি চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে লিজ দেবেন, সিদ্ধান্ত নিয়েছেন ডিসেম্বর মাসের মধ্যে আপনি লিজ দেবেন। সরকারের যে রোডম্যাপ সেই অনুযায়ী ফেব্রুয়ারি মাসে নির্বাচন, জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সরকার তো ক্ষমতা আসবে। তাহলে সেই সরকারটা 2 মাস পরে যে কাজটি করতে পারবে, এই ধরনের একটা বিতর্কিত পরিবেশে আপনার এত আগ্রহ কেন 2 মাস আগে এই কাজটি আপনি করতে চান? এই কাজটি নির্বাচিত সরকারের উপরে ছেড়ে দেন, সে এসে সিদ্ধান্ত গ্রহণ করুক, যার প্রতি জনগণের ম্যান্ডেট আছে। সেটি না করে 2 মাস আগে তড়িঘড়ি করে, এবং যে প্রক্রিয়াটি আপনি প্রত্যেকটি জায়গায় অভিযোগ করছেন শেখ হাসিনার পদক্ষেপগুলো দেশকে ধ্বংস করছে, কিন্তু আপনি ডিসেম্বরে যাদেরকে বন্দরটি দিতে চান, এই প্রক্রিয়াটি শুরু হয়েছিল শেখ হাসিনার হাত ধরে। ডিপি ওয়ার্ল্ডকে সালমান রহমানরা এই পর্যন্ত নিয়ে এসেছিলেন। শেখ হাসিনার সব কিছুই আপনি ক্রিটিক করছেন, কিন্তু এই সিদ্ধান্তটি ক্রিটিক করার ক্ষেত্রে আমি দেখছি আপনি কোনোভাবেই এখান থেকে পেছনে সরতে চাচ্ছেন না। 1 বছর ধরে আমি কোথাও দেখিনি আমাদের প্রধান উপদেষ্টা কারো প্রতি একটু উত্তেজিত হয়ে কেউকে ধমক দিয়েছেন। তিনি যখন কথা বলেন, হাসি দিয়ে কথা বলেন, অনেকটা নরম ভাষায় কথা বলেন, তার আমাদেরকে অনেক কিছু শেখার সুযোগ করে দেন। দেশের মধ্যে অনেক রকমের অনিয়ম, অবিচার ইত্যাদি ইত্যাদি হলেও অনেক জায়গায় তিনি কঠোর হন না। কিন্তু যখন আমি বলছি যে আপনি বিদেশি কোম্পানিকে চট্টগ্রাম বন্দর দিতে পারবেন না, সঙ্গে সঙ্গে তিনি বললেন এই কথা যারা বলবে তাদেরকে প্রতিহত করা হবে। অর্থাৎ আমি একটা বার শুধুমাত্র দেখলাম আপনার কঠোরতা, এই কথা বললে আপনি আমাকে প্রতিহত করতে চান। আমার প্রশ্ন হচ্ছে, যেখানে আমার স্বার্থের থেকে আমি মনে করি যে বিদেশিদের স্বার্থ আছে, এবং এই কথা বলার অধিকার তো আমার আছে, নো বলার অধিকার তো আমার আছে, এবং এই নো বলার অধিকারের জন্য এইখানে প্রায় 1000 খানেক মানুষ জীবন দিয়েছে অধিকারটি আদায় করার জন্য। সরকারের চ্যালেঞ্জের জায়গা, নির্বাচনের সময় সরকারের নিরপেক্ষতা বজায় রাখাটা সব থেকে বড় চ্যালেঞ্জ। আমি পরিষ্কার করে বলি এবং সব জায়গায় বলি, আগামী নির্বাচনটা অন্য নির্বাচনের থেকে চ্যালেঞ্জের জায়গায় নতুন কতগুলো চ্যালেঞ্জ যুক্ত করবে। আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটি একটি বড় চ্যালেঞ্জ আমাদের এখানে এই সময়কালে। এর আগে আমরা যেটা দেখেছি, একটা বা দুটো একটা রুলিং পার্টি, এবার কিন্তু বড় দলও আছে, আবার ঢাকা শহরে 45 জন 50 জন জমায়েত করার ক্ষমতা, সেও এই গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডার হিসাবে সুযোগ পেলে ডিসিকে ধমক দেয়, সুযোগ পেলে এসপিকে ধমক দেয়। এরা আমাদের নির্বাচনকালীন সময়ে এই পাওয়ারটা যদি প্র্যাকটিস করতে যায়, অ্যাপ্লাই করতে যায়, তাহলে সম্ভবত একটা সংকট তৈরি হবে। শেষ জায়গাটা হলো নির্বাচনের ব্যবস্থাপনার যে জায়গাটি। আমরা 15 বছর যে লড়াইটা করেছি তার একটা বড় জায়গা ছিল আমরা ইলেকশন কন্ডাক্ট করার দায়িত্বটা আমরা গণভবন থেকে যাতে আগারগা ইলেকশন কমিশনে যায় সেটি আমাদের চাওয়া ছিল। আমার ধারণা এখন পর্যন্ত আমার অবজারভেশন সেটি ওই যে গণভবন থেকে যমুনায় চলে যেতে পারে, আমি শঙ্কা করছি। ইতিমধ্যেই ওই যে ভাগাভাগি, আমাকে 30টা দিতে হবে 17টা পাবা, এই যে কথাগুলো বলছি মাঠের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। আমি চাই আগামী নির্বাচনে জনগণ যাকে ভোট দিবে তিনি যদি জনগণের ম্যান্ডেট পেয়ে 250 আসনও পায়, আমি সেখানে কোনো সমস্যা দেখি না। জনগণ যদি কেউকে 250 আসনেও জিতিয়ে দেয়, এইটাকে ব্যালেন্স করার নামে আমাদের এখানে ইতিমধ্যেই যে ধরনের অরাজনৈতিক কতগুলো তৎপরতা শুরু হয়েছে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ। আমি শেষ করে দেবো এই জায়গাটায় বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে যারা ক্ষমতায় আসবে তাদের জন্য একটি অংশ সরকারের ভেতরে, সরকার থেকে কাছাকাছি থেকে পথে পথে কাটা বিছিয়ে রাখছে, যাতে তারা রাষ্ট্র পরিচালনায় নানা রকমের চ্যালেঞ্জের মুখে পড়ে। এটি আমার অবজারভেশন। এবং একই সঙ্গে বাংলাদেশও চ্যালেঞ্জের মুখে পড়ে। শরীফুজ্জামান শরীফ, অসংখ্য ধন্যবাদ। শেষ দিকে রয়েছে আলোচনার। আজিজুল বারী হেলাল, আপনার কাছে জানতে চাই যে শরীফ তো বলছিলেন যে অনেক চ্যালেঞ্জ রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি এখন কেমন দেখছেন? নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে। নতুন রাজনৈতিক দল 6 মাস
ধরে যে রাজনৈতিক দলটি গঠিত হয়েছে এনসিপি, তারা বিভিন্ন বিষয়ে রাজনীতিতে এখন ভেটো দিচ্ছে, অথচ এই তরুণদের সমন্বয়ে গঠিত এই দলটি বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছিল 1 বছর আগে একটা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টকে পরাভূত করে। সব মিলিয়ে কি সরকারের কাজ অনেক কঠিন হচ্ছে এই শেষ 6 মাসে? সরকারের কাজ কঠিন হচ্ছে কিনা আমি জানি না, তবে রাজনৈতিক দলগুলো যে 24-এর গণ অভ্যুত্থানের যে চেতনা, সেইটাকে যদি ধারণ না করে মনে করেন যে জাতীয় নির্বাচন যদি অনুষ্ঠান না হয়, যদিও জাতীয় নির্বাচন পিছিয়ে যায়, তাহলে বাংলাদেশের আপনার সার্বভৌমত্ব যে ধ্বংস হবে, এটা যদি রাজনৈতিক সংগঠনগুলো না বুঝতে পারে এবং আপনার আগামী সরকার যদি দুর্বল হয়, তাহলে আমাদের 24-এর গণ অভ্যুত্থানের চেতনা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব যে ধ্বংস হয়ে যাবে, এটা যদি তারা বুঝতে না পারে। কারণ আপনি জানেন যে আমাদের দেশের 24-এর গণ অভ্যুত্থানের যে পরিবর্তন হয়েছে, সেই পরাজিত মাফিয়ারা কিন্তু প্রতিবেশী রাষ্ট্র দিল্লির সরকারের কাছে লুকিয়ে আছে এবং দিল্লিতে তারা আবার পার্টি অফিসও খুলেছে, তাই না? তা আপনি যদি আগামীতে একটি উইক গভর্নমেন্ট রাখেন, আপনি যদি আগামীতে দেশকে নির্বাচনের দিকে না নিয়ে এই তর্ক বিতর্ক জারি রাখেন, তাহলে দিল্লিতে যে রাজনৈতিক দলটির অফিস খোলা হয়েছে এবং দিল্লির সরকার যেহেতু আমাদের এই পরিবর্তনকে ভালোভাবে মেনে নিতে পারেনি, তাদের ষড়যন্ত্র করার সুযোগ এবং তাদের আমাদের দেশকে একটা ক্লায়েন্ট স্টেটে, অর্থাৎ একটা মক্কেল রাষ্ট্রে পরিণত করার সুযোগ পাবে। কারণ দিল্লির ইচ্ছা হলো প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ হবে ইন্ডিয়া বাংলাদেশ। ইন্ডিয়া হলো আমাদের প্যাট্রন, অর্থাৎ আমাদের একটা পৃষ্ঠপোষক, আমরা হলো তার মক্কেল। এইভাবে তো বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থান তো এই জন্য হয়নি, 90-এর গণ অভ্যুত্থানও এই জন্য হয়েছিল না। একইভাবে 71-এর স্বাধীনতা যুদ্ধ কিন্তু আমরা এই জন্য করেছিলাম না যে আমরা ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র হব। এখন 24-এর গণ অভ্যুত্থানে আগে দিল্লির একটা পাপেট সরকার এখানে ছিল, তাকে আপনি পরাজিত করেছেন। এখন যদি একটা নির্বাচিত সরকার আপনি বা জনগণের সরকার প্রতিষ্ঠা না করে একটা ভ্যাকুম তৈরি করেন, তাহলে কি হবে? এখানে আপনার দিল্লির সরকারের আপনার ষড়যন্ত্র করা, খেলাধুলা করার সুযোগ বেড়ে যাবে না এবং আমাদের গণ অভ্যুত্থানের চেতনাও ধ্বংস হবে। এখন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা বলছেন যে একটা ঐতিহাসিক নির্বাচন হবে। এখন আমার বক্তব্য যে ঐতিহাসিক নানা কারণে হয়। শেখ হাসিনার আমলেও কিন্তু ওই যে ভোটারবিহীন ঐতিহাসিক নির্বাচন, রাতেও ভোট হয়েছিল, দিনের ভোট রাতের হওয়ার মতো ঐতিহাসিক নির্বাচন হয়েছিল, আমিরও ঐতিহাসিক নির্বাচন হয়েছিল। তা নিশ্চয়ই ডক্টর ইউনূস সেই ঐতিহাসিকের কথা বলেননি যে একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন হবে। আমি দেখলাম কিছু কিছু রাজনৈতিক দল, বিশেষ করে জামাতে ইসলামী বাংলাদেশ, তারপরে এনসিপি, আরও কিছু কিছু দল অযথা কিছু বিতর্ক তুলছেন যে কি পিআর পদ্ধতি। দেখেন, পিআরের পদ্ধতি নিয়ে আমাদের বক্তব্য হলো যে পিআর পদ্ধতির আমরা কোনো সমালোচনা করছি, এটা বলছি যে আমরা উই আর নট প্র্যাকটিসড, উই আর নট, মানে আমাদের কোনো অভিজ্ঞতা নেই এই পিআর পদ্ধতির। এবং পিআর পদ্ধতিতে নির্বাচনটা হলে স্বতন্ত্র যারা ইলেকশন করে তাদের কি অবস্থান হবে? আর আমরা তো বলছি যদি আপনি পিআর পদ্ধতি নির্বাচন করেনও, তা সংবিধানে সেটা সংযুক্ত করতে হবে না? তো সেই সংবিধানে সংযুক্ত করতে হলে একটা সংসদ দরকার। সুতরাং আগামী যে সংসদটা নির্বাচিত হবে, তখন সেই সংসদে আলোচনা করা যেতে পারে যে আগামীতে আমাদের ভোটের প্রক্রিয়া কিভাবে হবে, ভোটদান পদ্ধতি কি ওই যে ফার্স্ট পাস্ট পোস্ট হবে নাকি আপনার পিআর পদ্ধতিতে হবে, সেটা সংসদে আলোচনা করতে হবে। এখন আপনি যেমন বলছে যে জুলাই সনদ যেটা হবে সেইটা নাকি সুপ্রা কনস্টিটিউশন, অর্থাৎ কনস্টিটিউশনের উপরে, মানে ওই জুলাই সনদ নিয়ে আদালতেও যেতে পারবেন না, কোনো চ্যালেঞ্জও করতে পারবেন না। এটা হয়? আপনি বলেন, সংবিধানের থেকে বড় কি কোনো ডকুমেন্টস হয়? আমরা 3 জন বসে ডকুমেন্টস করলাম, এইটা বলে সংবিধানের চেয়ে উপরে। আমরা এই জন্য বলছি যে না, জুলাই সনদ এটা আপনার বাস্তবায়ন হবে সংসদে আলোচনার ভিত্তিতেই, এবং আমরা আলোচনায় যে ঐক্যমত হবো সেই কমিটমেন্টও আমরা দিচ্ছি। অযথা কিছু বিতর্ক তুলছে। আমি দেখলাম এই সমস্ত বিতর্কের পিছনের কারণ হলো একটি, সেটা হলো কি জানেন, সবাই আপনার এমপি হতে চায়,
সবাই ক্ষমতায় যেতে চায়। কিভাবে ক্ষমতায় যাবে, কিভাবে এমপি হবে? যে হাসিনা যেভাবে আমি আর ডামি নির্বাচন করেছিল, এভাবে বিএনপি সহ গণ অভ্যুত্থানের সকল শক্তি একটা ফ্রন্ট হবে, তারা একত্রে ইলেকশন করবে। আমরা যখন প্রশ্ন করি যে আমরা সকলেই যদি এক হই, তাহলে আমাদের কম্পিটিটরকে, আমাদের অপোনেন্টকে, আমি বলতে বাধ্য হচ্ছে, কোনো কোনো রাজনৈতিক দল বলে বসছে তাহলে আওয়ামী লীগ হবে। তাহলে দেখেন, নিজে ক্ষমতায় যাওয়ার জন্য পরাজিত মাফিয়াকে ফিরিয়ে আনতে তারা দ্বিধা বোধ করে না। যেমন ওই যে জিএম কাদের বলল যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে অন্তর্ভুক্তি নির্বাচন। তা আমি বলেছিলাম সেদিন টেলিভিশনে যে জামাতে ইসলাম যেভাবে 2018 সালে বিএনপির ঘাড়ে ভর দিয়ে ধানের শীষ মার্কা ইলেকশন করছিল না, তাই জিএম কাদের এক কাজ করুক, আওয়ামী লীগের যারা ওই যে মামলায় হামলায় জড়িত না বা নিউট্রাল ক্যান্ডিডেট যারা আছে আওয়ামী লীগের, তারা ওই নাঙ্গল মার্কা নিয়ে ইলেকশন করুক। আবার জিএম কাদের নিজেও তো স্বৈরাচারের দোষর। তা দেখেন যে এই যে সমস্ত দল এখন নির্বাচনকে অনিশ্চয়তা করে তুলছে, তাদের যদি আমরা বলি যে আসেন আমরা সবাই মিলে ইলেকশন করি, তাহলে কিন্তু তখন পিআর পদ্ধতি বলেন, জুলাই সনদ বলেন, অন্য কোনো কিছু দরকার নেই। মানে তাদের একটাই উদ্দেশ্য যে ক্ষমতায় যেতে হবে। আমি এই নতুন রাজনৈতিক দল এনসিপির ভবিষ্যৎ ভালো হোক এই কামনা করে বলছি যে দেখেন, আজকে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে যে একটা শূন্যতা তৈরি হয়েছে, যেহেতু আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল, ফ্যাসিবাদ দল বিদায় নিয়েছে, সেখানে একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা হতে পারে, সেটা হলো এনসিপি যেটা করেছিল। কিন্তু তারা নতুন দিনের কোনো স্বপ্ন দেখাতে পারেনি। শরীফ ভাই অনেক কথা বলেছে যে তারা বিভিন্ন রকম অপকর্মের সাথে, পুরাতন অপকর্মের সাথে জড়িয়ে পড়েছে এবং অন্য অন্য রাজনীতির ভাবশিষ্যে পরিণত হয়েছে। তারা ক্ষমতার সাথে আপোষ করে, মানে ক্ষমতায় থেকেই আপনার রাজনীতিটা শুরু করেছে। সবচেয়ে ভালো হতো তারা যদি ক্ষমতায় না যেয়ে 24শে গণ অভ্যুত্থানে পরে তাদের সংগঠনটা তৈরি করতে হতো, তাহলে আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র অনেক ভাইব্রেন্ট হতো। যেহেতু দুটো শক্তিশালী রাজনৈতিক দল বা তিনটে শক্তিশালী রাজনৈতিক দল থাকলে সেই দেশের গণতন্ত্র অটোমেটিক্যালি ভাইব্রেন্ট হয়, বুঝছেন? জি, নিশ্চয়ই। আজিজুল বারী হেলাল, অসংখ্য ধন্যবাদ। শরীফুজ্জামান শরীফ, আজকে সময়ের অভাবে শেষ করতে হচ্ছে, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, বাংলাদেশের ভবিষ্যৎ যেন অনিশ্চিত না হয়, গণমানুষের অধিকার যেন প্রতিষ্ঠিত হয়, মানুষ যেন ভোটাধিকার সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, যেই ভোট অনেক বছর, কয়েক দশক ধরে দিতে পারেনি দেশের মানুষ, এমন স্বপ্নের বাংলাদেশ দেখছি সামনে হবে। এই প্রত্যাশা রেখেই আজকের দেশভাবনা এই মুহূর্তের বাংলাদেশের থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।